10 বছর ধরে আপনি অ্যাসিডিটির ওষুধ খাচ্ছেন, কিন্তু একটা প্রশ্ন কখনো করেছেন আপনার পাকস্থলীতে অ্যাসিড আসলে বেশি না কম? কেউ কি কখনো সেটা মেপে দেখেছে? একবারও না। ভাবুন তো একবার, আপনার ডায়াবেটিস আছে কিনা জানতে আপনি রক্তের সুগার টেস্ট করেন বা মাপেন। প্রেশার আছে কিনা সেটা রক্তচাপ মেপে সিদ্ধান্ত নেওয়া হয়। কিডনি কেমন আছে যাতে ক্রিয়েটিন, ইজিএফআর, ইউরিনারি এসব টেস্ট করা হয়। কিন্তু অ্যাসিডিটি হলে কিছুই মাপা হয় না। আপনার ডাক্তার মুখের কথা শুনেন, বুক জ্বালা করছে, গ্যাস হচ্ছে, তিনি ধরে নেন অ্যাসিড বেশি, সাথে সাথে সার্জেল বা ম্যাক্সফোর লিখে দিচ্ছেন। কিন্তু যেটা মাপাই হলো না সেটা চিকিৎসা কিভাবে হয় আজ আমি এই রহস্যটাই খুলে বলবো। শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটা কথা পরিষ্কার করি, পাকস্থলীর অ্যাসিড মাপা যায়, এটা কোনো অসম্ভব ব্যাপার না। আমেরিকার টাহোমা ক্লিনিকে একটা যন্ত্র ব্যবহার করা হয় যার নাম হিডেলবার্গ ক্যাপসুল। দেখতে এটা একটা বড় ভিটামিন ক্যাপসুলের মতো। ভেতরে আছে একটা ছোট্ট পিএইচ মাপার সেন্সর আর রেডিও ট্রান্সমিটার। রোগী এই ক্যাপসুলটা গিলে ফেলেন, তারপর এটা পাকস্থলীর অ্যাসিড লেভেল মেপে রেডিও সিগন্যাল বাইরের যন্ত্রে পাঠায়। মজার ব্যাপার হচ্ছে এই প্রযুক্তি 1960-এর দশক থেকে আছে, নতুন কিছু না। ডক্টর জোনাথন রাইট 1976 সাল থেকে হাজার হাজার রোগীকে এভাবে অ্যাসিড মেপেছেন। তো তিনি কি পেলেন জানেন? যাদের বুক জ্বালা করে, গ্যাস হয়, বদহজমের অভিযোগ, তাদের 90%-এরও বেশি মানুষের পাকস্থলীর অ্যাসিড বেশি ছিল না, ছিল কম। আবারও মন দিয়ে শুনুন, তাদের ছিল অ্যাসিড কম। 90%। ভাবুন একবার, আমরা যাদের অ্যাসিড বেশি ভেবে অ্যাসিড কমানোর ওষুধ দিচ্ছি, তাদের আসলে অ্যাসিড কম। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, এত সহজ একটা পরীক্ষা, তাহলে আপনার ডাক্তার বা আমাদের চিকিৎসা ব্যবস্থা এটা কেন দেওয়া হয় না বা মাপা হয় না? আমি কোনো ডাক্তারকে দোষ দিচ্ছি না। বেশিরভাগ চিকিৎসক আন্তরিকভাবে রোগী ভালো চান, মন দিয়ে ভালো চান, এবং তারা সেই উদ্দেশ্যেই পড়াশোনা করেন। তো সমস্যাটা কোনো ব্যক্তির না, এটা পুরো পদ্ধতির একটা সিস্টেমের। তো 3টা কারণ আছে এই বইতে, যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেটাই আমি এখানে তুলে ধরছি। এক হচ্ছে, মেডিকেল কলেজগুলোতে সাধারণত হার্টবার্ন মানে বোঝানো হয় বা পড়ানো হয় যে অ্যাসিড বেশি, দশকের পর দশক ধরে চলে আসা ধারণা। ডাক্তাররা যা শিখেছেন সেটাই তারা প্রয়োগ করেন। তাদের মাথায় অ্যাসিড কম হতে পারে এই চিন্তাটা খুবই কম আসে। খুব মেডিকেল কিছু টার্মে তারা ব্যবহার করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চিন্তাটা থাকে যে অ্যাসিড মানে বেশি। দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশে এই হিডেলবার্গ ক্যাপসুলটি নেই। যন্ত্রটা খুব সহজলভ্য না, খরচও আছে, তাই বেশিরভাগ ক্ষেত্রে রোগীর অ্যাসিড মাপা হয় না। 3 নাম্বার যে কারণটা, এটি সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে অ্যাসিড মাপলে যদি দেখা যায় অ্যাসিড কম, তাহলে তো অবশ্যই কোনো চিকিৎসক অ্যাসিড কমানোর ওষুধ আর দিবেন না। গ্যাসের ওষুধের নামে যে আমরা অ্যাসিড কমানোর ওষুধ সেটা তো দিবেন না। আর পৃথিবীতে এই অ্যাসিড কমানোর ওষুধ, যেটা গ্যাস্ট্রিক ওষুধ নামে আমরা খাই, সেটা একটা বিলিয়ন ডলারের বিজনেস। তো সেটা তো কেউ চাবে না যে এটা আসলে বন্ধ হয়ে যাক। যাই হোক, আমি এই বিষয় নিয়ে খুব বিস্তারিত কথা বলতে চাচ্ছি না, আপনারা সবকিছু বুঝে নিতে পারছেন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা হচ্ছে কিছু চিকিৎসক আছেন যারা আসলেই হার্টবার্ন রোগীর পাকস্থলী অ্যাসিড মাপেন। তো তারা কি পান? তারা অনেক ক্ষেত্রে দেখেন যে পিএইচ স্বাভাবিকের চেয়ে বেশি, মানে পিএইচ যত বেশি অ্যাসিড তত কম, মানে পাকস্থলীর একটু ক্ষারীয় হয়ে যাচ্ছে। যদি সব চিকিৎসক এটা মাপতেন, হয়তো অ্যাসিড কমানোর ওষুধ লেখার আগে দুবার ভাবতেন। তো আরেকটা কথা মনে রাখবেন, তো আপনার খাদ্যনালীর অ্যাসিড হয়তো উপরে উঠে আসছে, সেটা মাপলে শুধু এটুকু জানা যায় যে অ্যাসিড উপরে উঠে আসছে, কিন্তু পাকস্থলীর অ্যাসিড বেশি না কম সেটা জানা যায় না। এই দুটো জিনিস একদম আলাদা। অনেক সময় খাদ্যনালীতে অল্প অ্যাসিড উঠে আসছে ঠিকই, কিন্তু পাকস্থলী অ্যাসিড কম থাকে। ঠিক আছে? কারণ অ্যাসিড কম থাকলে আপনার যে খাদ্যনালী এবং পাকস্থলীর মাঝখানে যে স্ফিংটার, সেটা ওপেন থাকে, এবং যে গ্যাসটা তৈরি হয় ফার্মেন্টেড গ্যাস, সেই গ্যাসের প্রভাবে কিছু অ্যাসিড উপরের দিকে উঠে আসে এবং খাদ্যনালীতে আঘাত করে। এবং কারণ খাদ্যনালীতে স্টমাকের মধ্যে যে প্রোটেকশন লেয়ার সেটা থাকে না, যে কারণে খাদ্যনালী উঠে আসে এবং এটা জ্বালা জ্বালা করে ক্ষত হয়। তো এখন যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আছে সেটা হচ্ছে, আমরা যদি দীর্ঘদিন এই অ্যাসিড কমানোর ওষুধ অ্যাসিড না মেপে খেতে থাকি তাহলে কি হবে? যদি আপনার আসল সমস্যা অ্যাসিড কম হওয়া হয় আর আপনি বছরের পর বছর অ্যাসিড কমানোর ওষুধ খেয়ে যান, তাহলে এই সমস্যাগুলো আপনার হতে পারে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। এক হচ্ছে, আপনার প্রোটিন হজম কমে যাবে, কারণ প্রোটিন হজম করার জন্য আপনার পর্যাপ্ত অ্যাসিড দরকার। আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা আপনাকে অ্যাসিড দিয়েছেন খাবার হজম করার জন্য, বিভিন্ন এনজাইম অ্যাক্টিভেট করার জন্য। আর শরীরে প্রোটিন না ঢুকলে আপনার স্কিন নষ্ট হয়ে যাবে, চুল পড়ে যাবে, চামড়া ঝুলে যাবে, এনার্জি পাবেন না, মাংসপেশি গঠিত হবে না। ঠিক আছে? এবং শরীরে বিভিন্ন হরমোন, এনজাইম, বিভিন্ন কিছু তৈরি করার জন্য যে প্রোটিন দরকার সেটা কিন্তু পর্যাপ্তভাবে শরীর পাবে না। 2 হচ্ছে, ভিটামিন বি 12 এর ঘাটতি হবে, যে কারণে অবসাদ, স্মৃতিশক্তি কমে আসা, প্রায় ভুলে যাওয়া, এই প্রবণতাগুলা দেখা যাবে। আয়রনের শরীরে অ্যাবজর্পশন হবে না, যে কারণে রক্ত শূন্যতা দেখা দিবে। আর পাকস্থলী ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাড়বে, এবং এই ব্যাকটেরিয়াগুলো ক্ষুদ্রান্তে যে সিবু নামক সমস্যা তৈরি করবে, অর্থাৎ ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ তৈরি করবে, যে কারণে পেট ফাঁপা, পেট মোচড়ানো, কামড়ানো, যেটা কারণে আমরা ফ্লাজিল জাতীয় ওষুধ বা এই যে মেট্রোনিডাজল জাতীয় ওষুধগুলো খাচ্ছি। তো এগুলো কিন্তু একটা অন্যতম কারণ। 1879 সাল থেকে গবেষণায় দেখা গেছে পাকস্থলী ক্যান্সারের রোগীদের প্রায় সবারই অ্যাসিড কম বা শূন্যের কোঠায় ছিল। মানে একটা সহজ পরীক্ষা না করার কারণে আপনি হয়তো ভুল চিকিৎসা নিচ্ছেন, আর ধীরে ধীরে
ক্ষতিগুলো জমতে থাকছে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা কি করব আসলে। প্রথমে একটা সতর্কতা, যে আজই হঠাৎ করে কোনো গ্যাসের ওষুধ বা অ্যাসিড কমানোর ওষুধ হঠাৎ করে বন্ধ করবেন না। কারণ হঠাৎ বন্ধ করলে এটা দীর্ঘদিনের যে একটা ইফেক্ট শরীরের মধ্যে ফেলে রাখছে, এটার একটা রিবাউন্ড ইফেক্ট হয়। যে কারণে হঠাৎ করে অ্যাসিড বেড়ে আসে, কারণ এটা জোর করে যেহেতু কমিয়ে রাখছে, এটার প্রভাবে গ্যাস্ট্রিন হরমোনটা বেড়ে মানে শরীরে বেশি থাকে। হঠাৎ করে আপনি যদি বন্ধ করে দেন, তখন এই গ্যাস্ট্রিনের বেশি থাকার কারণে হঠাৎ করে অ্যাসিড প্রোডাকশনটা বের হয়ে যায়, আমরা শরীর জ্বালা পোড়া, অস্বস্তি বা কষ্ট বেড়ে যেতে পারে। ঠিক আছে, লক্ষণগুলো খারাপ হয়ে যেতে পারে। কিন্তু এই কাজগুলো, আমি এখন যে কাজগুলো বলবো সেগুলো আপনি করতে পারেন। এক হচ্ছে পরের বার চিকিৎসকের কাছে যখন যাবেন, সরাসরি প্রশ্ন করতে হবে যে আমার পাকস্থলীর অ্যাসিড বেশি না কম, সেটা কি মাপা যায়? আমার হজম প্রক্রিয়া কেমন আছে, সেটা কি পরীক্ষা করা যায়? যদি ডাক্তার এই প্রশ্নে বিরক্ত হন বা পাত্তা না দেন, তাহলে একজন নিউট্রিশনাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ন্যাচারোপ্যাথিক চিকিৎসকের আপনার পরামর্শ নিন, সেটা আপনার জন্য ভালো হবে। 3 নম্বর হচ্ছে ঘরে বসে নিজে কিছু লক্ষণ খেয়াল করুন। খাওয়ার পর যদি অনেকক্ষণ পেট ভারী লাগে, ঢেকুরে খাবারে গন্ধ আসে, আপনার হাতের নখ ভেঙে যায়, চুল পড়ে যায়, এগুলো কম অ্যাসিডের লক্ষণ হওয়ার সম্ভাবনা বেশি। আর 4 নম্বর হচ্ছে হজম শক্তি বাড়ানোর সহজ কিছু অভ্যাস আছে, সেগুলো শুরু করুন। ধীরে ধীরে চিবিয়ে খান। খাওয়ার পর সাথে সাথে শুয়ে পড়বেন না। রাতে অতিরিক্ত খাবেন না। কফি বা ভাজা পোড়া এগুলো কমিয়ে ফেলতে হবে। মনে রাখবেন, যে রোগ মাপাই হয়নি তার সঠিক চিকিৎসা কিভাবে হবে। পুরো ভিডিওর মূল কথা একটাই, লক্ষণ শুনে অনুমান করা আর আসল রোগ মেপে দেখা, এই দুটো এক জিনিস না। আপনার অধিকার আছে জানার আপনার পাকস্থলী আসলে কি ঘটছে। প্রশ্ন করুন, চুপ থাকবেন না। এই ভিডিওতে যত গবেষণার কথা বললাম, সবগুলো রেফারেন্স আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখছি, আপনারা যাচাই করবেন, দেখবেন, স্টাডি করবেন। এখন আপনার কাছে আমার 3টা অনুরোধ। এক হচ্ছে এই ভিডিওটা শেয়ার করুন, বিশেষ করে যারা বছরের পর বছর অ্যাসিডিটির ওষুধ খাচ্ছেন অথচ কখনো অ্যাসিড মাপেননি, তাদের কাছে পাঠান। 2, কমেন্টে লিখুন আপনার চিকিৎসক কি কখনো আপনার পাকস্থলী অ্যাসিড মেপেছেন। আমি দেখতে চাই কতজনের উত্তর হ্যাঁ নাকি না। এই পেজটি ফলো করে রাখুন। সামনে ভিডিওতে বলবো কম অ্যাসিড লক্ষণগুলো কিভাবে চিনবেন আর কিভাবে প্রাকৃতিক সহজ পদ্ধতিতে হজম শক্তি ফিরিয়ে আনবেন। তো সেই ভিডিওগুলো মিস করবেন না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।